কথা বলতে কি ফাঙ্গাসটা কিন্তু মাইক্রোস্কোপে দেখলে মোটেও ব্ল্যাক নয়। ব্ল্যাক ফাঙ্গাস মানেটাই বা কি? এই তথাকথিত মিউকরমাইকোসিস আমাদের ভারতবর্ষে গত 50 বছর ধরে রয়েছে। যারা সুস্থ সবল পেশেন্ট তাদের কিন্তু মিউকর বা ব্ল্যাক ফাঙ্গাস হয় না। এটা আতঙ্কিত হওয়ার মতো রোগ নয়। পোস্ট কোভিডে আমরা কিন্তু দুটো জিনিস পাই, যারা প্রেশার বেশি থাকে বহু সময় তাদের প্রেশার কম হয়, প্রেশার ওষুধের রিকোয়ারমেন্ট কমে যায়। ঠিক উল্টোটা হচ্ছে সুগারের ওষুধের ক্ষেত্রে। যে পেশেন্ট সুগারের ওষুধ প্রেশারের ওষুধ খেতেন ইমিডিয়েটলি যেন ডাক্তারবাবুকে দেখিয়ে সুগার প্রেশার ওষুধ অ্যাডজাস্ট করেন। আপনারা যতক্ষণ গৃহবন্দী আছেন গানের চ্যানেল শুনুন, কিছু এন্টারটেনমেন্ট চ্যানেল শুনুন, সবসময় নিউজ চ্যানেলের দিকে তাকাবেন না। করোনা স্কোর কখনো নয়, এবং একমাত্র পজিটিভ অ্যাটিটিউডই কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যটাকে ভালো রাখে। আমি ডক্টর নারায়ণ ব্যানার্জি বলছি, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন, 92.7 বিগ FM এর সমস্ত শ্রোতা বন্ধুদের জন্য। স্যার, চতুর্দিকে অতিমারির সঙ্গে সঙ্গে আরও একটা আতঙ্ক এসে জুড়ে বসেছে, ব্ল্যাক ফাঙ্গাস। একদিকে আমরা দেখতে পাচ্ছি কোনো রাজ্য তাকে মহামারী ঘোষণা করে দিল, একদিকে দেখতে পাচ্ছি মানুষ ক্রমাগত নিউজ মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় রিপোর্ট খুঁজে বেড়াচ্ছে, কী রে আমার হয়ে যাবে না তো? ভয়ে আছে মানুষ। এই ভয়টা কি আদৌ ততটাই ভয়ঙ্কর ভয়? না, তাহলে ফার্স্টেই বুঝতে হবে ফাঙ্গাস ব্যাপারটা কি, আর ব্ল্যাক ফাঙ্গাস মানেটাই বা কি। সত্যি কথা বলতে কি, আমরা বিজ্ঞানীরা বা যারা ছত্রাক নিয়ে পড়াশুনো করি, মাইক্রোবায়োলজিস্ট বলে, মাইকোলজিস্ট, তারা কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসটা সম্পূর্ণ সেপারেট টাইপ অফ ফাঙ্গাস বলে। আমরা সাধারণ লোকেরা মিউকরমাইকোসিসকে ব্ল্যাক ফাঙ্গাস বলি, কিন্তু অ্যাকচুয়ালি মিউকর কিন্তু দেখতে ব্ল্যাক নয়। ব্ল্যাক ফাঞ্জাই একটা ডিফারেন্ট ক্যাটাগরি অফ ফাঞ্জাই, কিন্তু আমার মনে হয় সেটা তাত্ত্বিক কচকচানি, সেটা বলে লাভের লাভ কিছু হবে না। তো একটা কথা আপনাদের সবাইকে জানতে হবে, এই তথাকথিত মিউকরমাইকোসিস আমাদের ভারতবর্ষে গত 50 বছর ধরে রয়েছে। গ্লোবালি যে ইনসিডেন্স অফ মিউকরমাইকোসিসের আমাদের ভারতে ইনসিডেন্স প্রায় 70 টাইমস বেশি। আমি শুধু একটা ইনস্টিটিউট থেকে বলতে পারি, আমাদের ইনস্টিটিউট অফ, মানে আমি যেখান থেকে করেছি পিজিআই চণ্ডীগড়ের, একটা ডেটা ছিল ফ্রম 1994 টু 2004 আমরা প্রায় 150-র উপর 176 জন মিউকরমাইকোসিসের পেশেন্ট পেয়েছিলাম, ট্রিট করেছিলাম উত্তর ভারতে। তার পরের 5 বছরে কিন্তু ডাবলিং টাইম হয়েছিল, অর্থাৎ 5 বছরেই আমরা 170টা পেশেন্ট পাই। অর্থাৎ এটা আমরা কিন্তু বলতে পারি যে ইনসিডেন্স অফ মিউকরমাইকোসিস, তথাকথিত ব্ল্যাক ফাঙ্গাস বলে আমরা সাধারণ মানুষরা যাকে বলছি, এটা আগেও ছিল, এখন ইনসিডেন্সটা বাড়ছিল। হয়তো এই কোভিডের সময় কিছু কিছু কারণে এটার ইনসিডেন্সটা বেড়ে গেছে, কিন্তু এটা আতঙ্কিত হওয়ার মতো রোগ নয়। সেটা কেন, আমি এর পরেই আসছি। কেন নামটা ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে সেটা তাহলে আপনাকে জানতে হয়। ফাঙ্গাসটা কিন্তু মাইক্রোস্কোপে দেখলে মোটেও ব্ল্যাক নয়। এই ব্ল্যাক ফাঙ্গাসটা অ্যাঞ্জিও ইনভেসিভ, অর্থাৎ এটা ব্লাড ভেসেলের মধ্যে প্রবেশ করে ব্লাড ভেসেলটাতে থ্রম্বোসিস করে। সুতরাং যে অংশে রক্ত চলাচল করছে সেই অংশটা পচে যায়, নেক্রোজড হয়ে যায়, এবং নেক্রোজ মেটেরিয়ালের রংটা কালো হয়। এই ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরেলস আমাদের এনভায়রনমেন্টে সব জায়গায় ছড়িয়ে আছে। আজকে আমি যে ঘরে বসে আছি সেখানে, বাইরে যখন আমি যাব রাস্তায়, এমনি যে কোনো মাটিতে এই ছত্রাকগুলো ঘুরে বেড়ায়। এই ছত্রাকগুলো ইউজুয়ালি কোনো প্রবলেমই করে না, যদি না 2-3টে জিনিস। 1 নম্বর, আনকন্ট্রোলড সুগার যদি কারোর থাকে, সুগার থাকলেও পেশেন্টের তার মানে হবে তা নয়, আনকন্ট্রোল সুগার। কোনো পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়, অর্থাৎ তার প্রতিরোধ ক্ষমতা কম থাকে, স্পেশালি আমরা দেখেছি যে ক্যান্সার পেশেন্টদের, এবং যারা প্রলং স্টেরয়েড পান। এছাড়া ইনডিসক্রিমিনেট ইউজ
মানে আমরা না বুঝে না জেনে অনেক সময় প্রচুর অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিফাঙ্গাল খাই, সেইটাও কিন্তু একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর অফ ইমিউন ডেফিসিয়েন্সির মধ্যে পড়ে, যাদের কিন্তু এই ছত্রাকের সংক্রমণ হতে পারে। কিন্তু আবার বলছি, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। টিল ডেট সমস্ত ভারতবর্ষে মাত্র 8,800টা কেস রিপোর্টেড হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু উত্তর ভারতে রিপোর্টেড হয়েছে। গুজরাট এবং মহারাষ্ট্র মেন বাল্ক অফ দ্য কেস রিপোর্টেড হয়েছে। 130 কোটি মানুষের মধ্যে 8,800টা মিউকরমাইকোসিস কেস কি খবরের কাগজে হেডলাইন পাওয়ার উচিত? আমার তো মনে হয় না। এবার আমি যদি প্রশ্ন করি যে আমরা কাদের পাচ্ছি এই মিউকর, ডেফিনেটলি যাদের কোভিড হচ্ছে, অ্যাক্টিভ কোভিডে কিন্তু মিউকর আমরা অতটা পাচ্ছি না। বেশিরভাগ ক্ষেত্রে কোভিড সেরে গেছে, পেশেন্ট বাড়িতে গেছে, তারপর আমরা মিউকরমাইকোসিসের পেশেন্ট পাচ্ছি। তার কারণ কি? আমার নিজের ধারণা এটা দুটো। প্রথমটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল, এটা কিন্তু আমি কোথাও আমি এর উল্লেখ দেখলাম না। গত 1 বছর ধরে আমাদের এখানে লকডাউন চলেছে, বিভিন্নভাবে ইকোনমিক্যালি আমরা সবাই ব্যাকওয়ার্ড হয়ে গেছি, আমাদের নন কোভিড পেশেন্টদের উপর ইম্পর্টেন্স কমে গেছে। যাদের সুগার ছিল তারা বাড়ির মধ্যে ছিলেন, হাঁটাচলা করেননি, তারা ডাক্তার দেখাতে যায়নি, সেম ওষুধ খেয়ে যাচ্ছেন। অর্থাৎ আমরা জানি ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পপুলেশন ক্যারি করছে যাদের সুগার আছে। সেই তাদের মধ্যে যদি আমি 50% লোক যদি ঠিকমতো সুগার কন্ট্রোল না করে থাকে, তাহলে রিয়েল বিরাট চাঙ্ক অফ পপুলেশন যাদের কোভিড হচ্ছে, তারা কিন্তু ভীষণ পুয়ার সুগার কন্ট্রোল নিয়ে হচ্ছে। এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কজ অফ দিস ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু পুয়ার সুগার কন্ট্রোল। আমার মনে হয় এটা 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ ডেফিনেটলি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব হসপিটালে। এটা কিছু করার নেই, আমাদের মানে সমস্ত হসপিটাল সরকারি বেসরকারি এখন ওভারক্রাউডেড হয়ে গেছে, এবং যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। নাম্বার 3, যেটা আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, জাস্ট ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ যে গাইডলাইন দিয়েছে, তার বাইরে কেউ যেন স্টেরয়েড না ইউজ করেন। স্টেরয়েড আমরা তখনই ইউজ করি যখন মানুষের শরীরে অক্সিজেনের অভাব হয়, অর্থাৎ সার্টেন লেভেলের তলায় গেলে তবেই কিন্তু স্টেরয়েড ইউজ করতে বলা হয়, এবং তাও কিছু পিরিয়ডের জন্য। অনেক সময় হয় কি, পেশেন্ট আর ভালো হচ্ছে না, তখন আমরা ভাবি যদি ভালো করা যায়। এটা ডাক্তারদের নিজের মনের মধ্যে বলতে পারেন একটা জাস্ট রিয়াকশন যে পেশেন্টকে ভালো করতে হবে, যদি আরেকটু স্টেরয়েডের ডোজ দিয়ে ভালো করা যায়। অনেক সময় আমরা বেশ কিছু ওষুধ ইউজ করি ব্লাড, যাতে পেশেন্টকে বাঁচানো যায় বডির প্রতিরোধ ক্ষমতা কমিয়ে। এগুলো সবই কিন্তু সব মিলিয়ে দায়ী। যে কোনো একটা কারণ কিন্তু এই মিউকরের ইনসিডেন্স বাড়ার জন্য দায়ী নয়। কিন্তু অ্যাট দ্য এন্ড আমি কিন্তু একটা কথা বারবার বলতে চাই, আপনারা অযথা আতঙ্কিত হবেন না। যারা সুস্থ সবল পেশেন্ট তাদের কিন্তু মিউকর বা ব্ল্যাক ফাঙ্গাস হয় না। ব্ল্যাক ফাঙ্গাস শুধুমাত্র কিছু কিছু ক্যাটাগরি অফ দ্য পেশেন্টের হয়, তাদের সংখ্যা পার্সেন্টেজের হিসেবে আসে না। সুতরাং এটা নিয়ে সবাই আতঙ্কিত হয়ে, ইভেন আমার কাছে সেদিন একজন এসেছে, পায়ে একটা কালো দাগ হয়েছে, মাথায় ঢুকেছে ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে। এরকম আমি কিন্তু চাই না। আমরা সংবাদ মাধ্যমের কাছে একটাই এক্সপেকটেশন করব, অযথা আতঙ্ক ছড়াবেন না, যেটা সত্যি সেটা জানান, কিন্তু আতঙ্ক ছড়িয়ে লোককে আরো বিভ্রান্ত করবেন না। আপনি যেটা শেষ কথাটা বললেন যে কারোর পায়ে একটা কালো দাগ দেখা গেছে, সে আপনাকে এসে জিজ্ঞেস করছে যে ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে কিনা। তো এমন কোনো সিমটমস যেগুলো ব্ল্যাক ফাঙ্গাস হলেই হয়, সেরকম দু একটা সিমটমস যদি বলে দেন যে এগুলো হলে আপনি খেয়াল রাখবেন বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন।
শুন, ব্ল্যাক ফাঙ্গাসের না, মানে আমি আবার বলছি তথাকথিত ব্ল্যাক ফাঙ্গাস, কারণ ডাক্তারি মতে এটা ব্ল্যাক ফাঙ্গাস নয়, যেহেতু জায়গাটা নেক্রোজড এবং কালো হয় বলে ব্ল্যাক ফাঙ্গাস। মেনলি এফেক্ট করে কিন্তু ম্যাক্সিলোফেশিয়াল এরিয়া, অর্থাৎ আমাদের কিন্তু মুখেরটায়। অর্থাৎ কোনো পেশেন্ট কোভিড থেকে ফিরে এসে তার যদি একটু দেখা যায় যে সাইনাসের একটু ব্যথা হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, যে জলের রঙটা ব্রাউন অথবা কালো, তাহলে কিন্তু সে ইমিডিয়েট এন্টি সার্জনের কাছে যাবে। কারণ এই রোগটা এমন, যদি তাড়াতাড়ি না ডায়াগনোসিস করা যায়, এটা যেহেতু অ্যাঞ্জিও ইনভেসিভ, অর্থাৎ রক্ত মানে এটা থ্রু আর্টারি এটা বিভিন্ন জায়গায় ছড়ায়, এ কিন্তু বেশি দিন সময় দেবে না, ওটা আস্তে আস্তে ব্রেনের মধ্যে প্রবেশ করবে, তখন কিন্তু পেশেন্টকে বাঁচানো যায় না। এবং আমার মনে হয় প্রথম হচ্ছে রাইনোসেরিব্রাল ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস কমনেস্ট। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে পালমোনারি মিউকরমাইকোসিস। এটা কিন্তু খুব ডিফিকাল্ট এবং কিছু সময় এটা ধরাটা কিন্তু খুব ট্রিকি হয়ে যায় কোভিডে, কারণ অনেক সময় কিন্তু আমরা সিটি স্ক্যানে পিকচার প্রায় একই রকম দেখতে লাগে। সেক্ষেত্রে ভালো সেন্টারে যদি একটা ব্রঙ্কোস্কোপি, ব্রঙ্কোঅ্যালভিওলার লাভাজ করে ফাঙ্গালের জন্য দেখা হয়, আমরা কিন্তু ধরতে পারব। এছাড়া আইসোলেটেড রেনাল আমরা পাই, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্ল্যাক ফাঙ্গাস মানে মিউকর, ডিসিমিনেটেড মিউকরমাইকোসিস, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু যেটা আমরা মিস করে যাচ্ছি, কিউটেনিয়াস মিউকরমাইকোসিস। আজকে আপনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, আপনার পায়ে কাদা মাটি লাগলো, আপনার বডির প্রতিরোধ ক্ষমতা কম, আপনার সুগার 550-এর উপর, আপনার সেই জায়গাটায় কিন্তু ছত্রাকের সংক্রমণ হতে পারে। এবং যেহেতু এই ছত্রাকের সংক্রমণটা, ছত্রাক ক্রমশ টিস্যুগুলোকে খেয়ে নেয়, নেক্রোসিসের বাংলা হচ্ছে খেয়ে নিল। সুতরাং যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করবেন, তত তাড়াতাড়ি তার ট্রিটমেন্ট ইনিশিয়েট করতে পারবেন, রেজাল্ট তত ভালো হবে। দেখুন, একটা কথা কিন্তু, মিউকর কন্টাজিয়াস নয়, ছোঁয়াচে নয়। আমাদের পরিবেশে চারিদিকে মিউকর ঘুরছে, সুতরাং হাতে স্যানিটাইজার দিয়ে লাভ হবে না। রাদার যেখানে পেশেন্টের লোড খুব বেশি, যে অক্সিজেন সাপ্লাইগুলো হয়, যে পাইপগুলো দিয়ে অথবা মাস্কগুলোকে প্রপারলি স্যানিটাইজ করলে কিছুটা ফল পাওয়া যেতে পারে। সাধারণ মানুষের কিন্তু এখানে খুব একটা কিছু করণীয় নেই, শুধু তারা সুগারটা কন্ট্রোল করুন এবং অযথা ব্ল্যাক ফাঙ্গাস করে প্যানিকই হবেন না। স্যার, এবার জিজ্ঞেস করি যে ব্ল্যাক ফাঙ্গাস হলে কি ট্রিটমেন্ট, লোকে কি করবে? সরকারি বা এটাকে এতটা গুরুত্ব দিয়ে বলছে কেন যে ব্ল্যাক ফাঙ্গাস ইজ ডেডলি বা ব্ল্যাক ফাঙ্গাসের মারণ ক্ষমতা বেশি, কি মনে হয়? দেখুন, এটা সত্যিকারের কথা। যদি একজন মানুষের এই ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস হয়, 50% চান্স কিন্তু তার ডেথের। এটা কিন্তু মানে সাধারণ অন্য যে কোনো মানে রোগের চেয়ে অনেক বেশি মৃত্যু হয়। এবং তার চেয়েও বড় কথা কি জানেন তো, 50 জন মারা যাচ্ছে 100 জনের মধ্যে। যে 50 জন বাঁচছেন তাদের কিন্তু প্রলংড হসপিটাল স্টে লাগছে। তাদের যে ওষুধটা আছে অ্যামফোটেরিসিন বি লাইপোজোমাল, সেটা যথেষ্ট কস্টলি এবং ইন্ডিয়াতে এই মুহূর্তে কিছুটা স্ক্যারসিটি আছে। আর এমনি অ্যামফোটেরিসিন বি পাওয়া যায়, কিন্তু সেগুলো আবার কিডনি খারাপ করে। আমার মনে হয় সরকার প্রথমেই আমাদের সতর্ক করে দিতে চেয়েছে, যাতে আমরা হাইজিনের ব্যাপারটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখি। মানে এটা হতে পারে এপিডেমিক, হতে পারে এটা ডিভাস্টেটিং ডিজিজ, কিন্তু এটা তো জানা ডিজিজ, এটা তো পুরনো রোগ, 50 বছরের পুরনো রোগ। এখন এত এত মানে প্যানিক করা, এটাকে খবরে হেডলাইনে আসার মতো রোগ কিন্তু না। মানে কোট আনকোট করোনার সঙ্গে এবারে হানা দিল ব্ল্যাক ফাঙ্গাস, এটা নয়, ব্যাপারটা ছিল, ব্ল্যাক ফাঙ্গাস ছিল, আছে, থাকবে। আমরা সমস্ত পরজীবীদের সাথে বাস করি, আমাদের বডির প্রতিরোধ ক্ষমতাই আমাদের একমাত্র ডিফেন্স, যেটা আমাদের বাঁচিয়ে রেখেছে। কোনো কারণে আপনার প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, আপনি মুশকিলে পড়লেন।
সেটা যে কারণেই হোক না কেন। প্রতিরোধ ক্ষমতা বলতে মাথায় স্যার অনেক কেসে এসে দেখা যাচ্ছে বা ডাক্তাররা অনেকভাবেই দেখছেন, কোভিড আক্রান্ত হওয়ার পরে 10 দিন কেটে গেল, সুস্থতার দিকে যাচ্ছে রোগী, সেই সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো এবং পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকলো এবং কোভিডের এই যে চালচলনটা এটা একদম অন্য রকমের। এটা আমরা দ্বিতীয় ওয়েভে খুব বেশি পাচ্ছি, প্রথম ওয়েভে কিন্তু আমরা এতটা বেশি পাইনি। অ্যাকচুয়ালি আমরা যদি কোভিডের টোটাল ব্যাপারটাকে দেখি, প্রথমে ভাইরাসটা তো শরীরের মধ্যে ঢোকে, প্রথম 7 থেকে 10 দিন ভাইরাস প্রলিফারেট করে, অর্থাৎ সেই সময়টা মানুষের সিমটম হবে গা ম্যাজ ম্যাজ, মাথা ধরা, জ্বর, কাশি, ব্যাস এইটুকু। কিন্তু তারপরে আসবে স্টেজ অফ ইনফ্লামেশন, সেটা কিন্তু বিটুইন 10 to 14 ডেজ। সুতরাং আপনাকে মাথায় রাখতেই হবে যে 10 থেকে 14 দিনই কিন্তু সবচেয়ে ভয়ের পিরিয়ড, এবং সেই সময় কিন্তু আমরা নজর রাখি শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে কিনা, এবং কমে গেলে স্টেরয়েড আমরা দিই যেরকম আমাদের ICMR রেকমেন্ডেশন অনুযায়ী, এবং পেশেন্টকে ভর্তি হতে বলি। সুতরাং 10 থেকে 14 দিনের মাথায় যেটা হচ্ছে সেটা যে এবারে যেহেতু ইন্ডিয়ান স্ট্রেনের কিছুটা ভিরুলেন্স বেশি, সেটা একটা কারণ। সাইটোকাইন স্টর্ম যেটা বলা হচ্ছে সেটা কতদূর কিভাবে প্রিভেন্ট করা যেতে পারে, কোনো আগে থেকে কোনো সাইন সিগন্যাল আপনারা পান? না, এটা তো দেখুন, আমরা দুটো ভাগে আমরা অ্যাসেস করি। অবশ্যই একটা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, পেশেন্টকে দেখলাম, পেশেন্টের তার সাথে আমরা প্যারামিটার্সগুলো দেখি যে তার হৃদস্পন্দনের গতি কীরকম, তার রেসপিরেটরি রেট কীরকম হচ্ছে, তার অক্সিজেনের মাত্রা শরীরে কত থাকছে। সাইটোকাইন স্টর্ম শুরু হলে মানুষের কিন্তু হার্ট রেট বেড়ে যেতে পারে, অক্সিজেনের মাত্রা কিন্তু হু হু করে কমতে থাকে, এবং তখন যদি আমরা কিছু সাইটোকাইন আমরা টেস্ট করে দেখি তাহলে দেখা যাবে সেগুলো বেশি, কিন্তু আমরা সেই রিপোর্টের জন্য ওয়েট করি না, কারণ সেই রিপোর্ট পেয়ে ট্রিটমেন্ট আমরা করি না। আমরা যখনই দেখি যে কোনো পেশেন্ট ডিটোরিয়েট করছে 10th or 11th ডেতে, আমরা কিন্তু সাইটোকাইন স্টর্মের জন্য যা ওষুধ আমাদের রেকমেন্ডেড আছে সেটা দিই। অ্যাট দ্য সেম টাইম আমরা চেষ্টা করি দেখতে কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন তার মধ্যে হলো কিনা। এই কারণে সেকেন্ডারি একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু আমাদের ওভারক্রাউডেড সমস্ত জায়গায় যে হসপিটালগুলোতে একটা মেজর কারণ কিন্তু কোভিড পেশেন্টে হঠাৎ করে অসুস্থ হওয়ার ব্যাপারটা। যদি একদম অ্যাসেপ্টিক্যালি রাখা যায় তাহলেও কিন্তু 50% পেশেন্ট কিন্তু মে ডেভেলপ সাইটোকাইন স্টর্ম, যেটা কিন্তু টু সাম এক্সটেন্ট ট্রিটেবল যদি আমরা আর্লি ডিটেক্ট করতে পারি। তার মানে আমরা বাড়িতে রেখে যে সমস্ত পেশেন্টের ট্রিটমেন্ট করা হচ্ছে, যারা হোম আইসোলেশনে রয়েছে, তাদেরকে বলবো আর একটু সাবধান হতে, তাই তো? অবশ্যই। আমার তো একটা, এর আগের বারেও আমি বলেছিলাম, আমি একদম 94 স্যাচুরেশন বেঁধে দিয়েছি। 94-এর কম হলে স্টেরয়েড শুরু করুন, আপনি হসপিটালে ভর্তি হন, ডিউরিং ট্রানজিট অক্সিজেন নিন। আমি কিন্তু অক্সিজেন দিয়ে বাড়িতে রাখার একদম মতে না। 100 জন পেশেন্টের মধ্যে 95 জনই এই ট্রিটমেন্টে ভালো হয়ে যাবেন, কিন্তু যে 5 জন মারা যাবেন তখন আফসোসের শেষ থাকবে না। এর সঙ্গে সঙ্গে যেটা জিনিস আর একটা মাথায় হলো জিজ্ঞেস করা আপনাকে, যারা সেরে উঠছেন পোস্ট কোভিড যে সমস্ত পেশেন্টরা আছেন, তাদের ক্ষেত্রে অনেক দিন ধরে এই কোভিডে হওয়ার পরে যে কোভিডের যে কমপ্লিকেশনস সেগুলো চলছে, যদি তাদের জন্য কিছু বলেন। আসলে কোভিড এমন একটা রোগ, এখনো অনেক কিছুই অজানা, কিন্তু কিছু জিনিস আমরা জানতে পেরেছি। আমার মনে হয় একদম প্রথম থেকে বেসিক আরম্ভ করি। যে পেশেন্ট সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ খেতেন, ইমিডিয়েটলি যেন ডাক্তারবাবুকে দেখিয়ে সুগার প্রেশার ওষুধ অ্যাডজাস্ট করেন, কারণ পোস্ট কোভিডে আমরা কিন্তু দুটো জিনিস পাই। যারা প্রেশার বেশি থাকে বহু সময় তাদের প্রেশার কম হয়, প্রেশার ওষুধের রিকোয়ারমেন্ট কমে যায়। ঠিক উল্টোটা হচ্ছে সুগারের ওষুধের ক্ষেত্রে, সুগারের ওষুধ কিন্তু তাদের অনেক বাড়াতে হয়, সেটা কিছু দিনের জন্য। সুতরাং এটা হলো একটা পোস্ট কোভিডের নর্মাল ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে। এছাড়া পোস্ট কোভিডে খুব কমন সিমটম যেটা হচ্ছে অল্টার স্লিপ প্যাটার্ন,
সেটা অন্য অনেক কারণ হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিন্তু আমার কাছে আসে যে রাত্রে ঘুম হচ্ছে না, দিনের বেলা ঘুম হচ্ছে। একটা আনইউজুয়াল ফ্যাটিগেবিলিটি কিছুদিন থাকে। কিছু মানুষের হয়তো কিছুই হয় না, কিন্তু আমি শুধু এটা বলছি মাঝে মাঝে কারো কারো ডেভেলপ করে। তারপরে দেখুন বাকিগুলো যেগুলো, সেগুলো না ডাক্তারদের উপরেই ছেড়ে দিন। যেমন মায়োকার্ডাইটিস হয়, কিছু কিছু পেশেন্ট গুলেনবেরি সিনড্রোম ডেভেলপ করে। এ নিয়ে এখন মানে প্রচুর রিসার্চ চলছে। নিউরোলজি বলুন, আমাদের প্রত্যেকটা মেডিসিনের বিভিন্ন উইংয়ে প্রতি সপ্তাহে বোধহয় গোটা 10-15টা ভালো ভালো জার্নালে লিটারেচার বেরোচ্ছে। তো অনেক কিছু জানি না, কিন্তু আমি সাধারণ মানুষের কাছে একটাই বার্তা পৌঁছে দিতে চাই, যারা আগে থেকে হার্টের, সুগারের, প্রেশারের ওষুধ খেতেন, কোভিড ট্রিটমেন্ট করে সেরে যাওয়ার পর আপনি যে ডাক্তারকে দেখাতেন আগে তার কাছে ব্যাক করুন, বাকি কেয়ারটা তিনিই করবেন। আমাদের এই অনুষ্ঠানটা গোটাটাই আমরা করি পজিটিভিটি নিয়ে, ভরসা থাকুক আমাদের এই অনুষ্ঠানটার নাম। দেখা যাচ্ছে যে এই রোগটা যত না বেশি শরীরে গাড়ছে, মনে তার থেকে বেশি বেশি ছাপ ফেলে যাচ্ছে। রিসেন্ট কিছু ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে কোভিড আতঙ্কে, কোভিড সাইকোসিসে লোকজন ভুলভাল কাজ করছে, বাজে সিদ্ধান্ত নিচ্ছে নিজেদের জীবনে। এই কোভিড আতঙ্ক কাটানোর জন্য আপনার দাওয়াই কি? আতঙ্ক থেকে বার হওয়ার কি কি রাস্তা ছিল? বেড়াতে যাওয়া, বন্ধুদের সাথে মেলামেশা, ঘোরা, গল্প করা, এগুলো তো চলে গেছে। পড়ে রইল কি হাতে? মোবাইল, যেখানে অজস্র ভুল তথ্য আসে। টিভি চ্যানেল, আমি জানি না কেন তারা পজিটিভ জিনিসগুলো দেখান না। অলওয়েজ পজিটিভ জিনিসগুলো দেখান। এবং আপনি নিশ্চয়ই জানেন মানসিক স্বাস্থ্যের দিক থেকে ভারতবর্ষ কিন্তু অনেক পিছিয়ে। ভারতে মেন্টাল ইলনেস কিন্তু ওয়ান অফ দ্য মেজর ইলনেস। এবং এমনি যারা ডিপ্রেসড, তারা যখন শুনছে যে অমুক রুগী মারা গেছে কোভিডে, অমুক জায়গায় ব্ল্যাক ফাঙ্গাস পাওয়া গেছে, তারা আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। সুতরাং আমার একটাই কথা, আপনারা যতক্ষণ গৃহবন্দী আছেন থাকুন, কিন্তু গল্প করুন, গানের চ্যানেল শুনুন, কিছু এন্টারটেনমেন্ট চ্যানেল শুনুন। সবসময় নিউজ চ্যানেলের দিকে তাকাবেন না। আর গত বছরও বলেছিলাম, করোনা স্কোর কখনো নয়, যা আছে কপালে হবে। আপনাকে আপনার সাবধানতা নিতে হবে। মেন্টালি ভালো থাকার জন্য যেভাবে হোক যোগা করুন, অন্য দরকার হলে নিউরোসাইকিয়াট্রিস্টের কনসালটেশন নিন, সেটা অনেক ক্ষেত্রে জরুরি। এবং বহু পেশেন্ট ডিপ্রেশনে চলে যাচ্ছে এই কোভিডের জন্য। সুতরাং মানসিক স্বাস্থ্যটাও যাতে সবার ভালো থাকে সেটা কিন্তু রাখতে হবে। এবং একমাত্র পজিটিভ অ্যাটিটিউডই কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারে। স্যার, আপনি এত পেশেন্ট দেখেন, আপনার সারাদিনে খুব একটা কর্মব্যস্ত সময় কাটে, তার মাঝে মাঝেও আপনার সোশ্যাল মিডিয়া চেক করলে দেখা যায় সেখানে আপনি হাসির উপাদান দিতে থাকেন ক্রমাগত। তো আপনার কাছে এই পজিটিভিটির রহস্যটা কি? কিভাবে আপনি এটাকে মেনটেন করেন? সুতরাং নেগেটিভ দেখতে গেলে তো সবই নেগেটিভ, তার মধ্যে থেকে তো পজিটিভ খুঁজে নিতে হবে। কোনো জিনিসে তো তার মধ্যে পজিটিভও থাকে, নেগেটিভও থাকে। একটা কথারও দ্ব্যর্থক মানে হয়। আমি কখনো নেগেটিভ ভাবি না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমি বুঝতে পারি এই পেশেন্টকে বাঁচানো যাবে না, আমি কিন্তু তাদের বাড়ির লোককে বোঝাতে থাকি যে উনি হয়তো থাকতেন না, তোমরা মেন্টালি তৈরি হও। এবং তাদের যতটা সম্ভব সিম্প্যাথেটিক্যালি, আমার নিজের বাড়ির লোকের হলে যেরকম হতো সেইভাবে ব্যবহার করার চেষ্টা করি। খুব কম ক্ষেত্রে। আর বাকিদের বেশিরভাগ যারা আমার চেম্বারে আসেন, আমি বলছি 50 জনের সত্যিকারের রোগ থাকে, 50 জনের মানসিক রোগের শারীরিক বহিঃপ্রকাশ থাকে। যেমন আপনারা জানেন আইবিএস প্রচুর পাই, তাদের ধমকে ধামকে হয় না, তাদের সাথে একটু গল্প করতে হয়, তাদের একটু ভোকাল থেরাপিও লাগে এমনি ছাড়া। তো আমার মনে হয় পজিটিভ থাকাটা না মানুষের দরকার, এবং সেটা নিজেকেই শিখতে হবে কিভাবে পজিটিভ থাকা যায় বা থাকতে হয়।
থ্যাংক ইউ সো মাচ। আপনার পজিটিভিটির দেওয়াই আমাদের অনেক শ্রোতাকে ভালো করে তুলেছে, সেটা ভার্চুয়ালি হলেও আমাদের অনেক কাজে লেগেছে। আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই 92.7 বিগ এফএম এর সঙ্গে কথা বলার জন্য। ভবিষ্যতে আবার একবার আপনার সঙ্গে কথা হবে। আপাতত আজকে এইটুকুই। ভালো থাকবেন স্যার।